ওয়েলকাম ব্যাক টু আওয়ার সমাধান কোচিং অ্যান্ড ইনস্টিটিউট। তো আজকে আমরা চলে এসেছি আবার ক্লাস 10-এর অঙ্ক নিয়ে। কোষে দেখি 4, পৃষ্ঠা নাম্বার 74। আজকে আমরা করব 11, 12, 13, 14, 15। আজকে এই 5টা অঙ্ক করব। আর আগের অঙ্কগুলো যদি তোমরা কেউ না দেখে থাকো তাহলে তোমরা ডেসক্রিপশনের লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে আগের অঙ্কগুলো দেখে নেবে। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা প্রথম অঙ্কের দিকে এগোই। তাহলে তোমরা দেখো 11 দাগের অঙ্কটা কি বলেছে। একটি সমকোণী চৌপল আকার বক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 3:2:1 হলে উহার আয়তন 384 ঘন সেমি হলে বক্সটি সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে তা আমরা হিসাব করি। মানে একটা সমকোণী চৌপল আছে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা অনুপাত দেওয়া আছে আর এটার আয়তন দেওয়া আছে, তাহলে বক্সটি সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা একটা সবার প্রথমে সমকোণী চৌপল অঙ্কন করে নিই। এটা যদি সমকোণী চৌপল হয় আমাদের, তাহলে এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত দেওয়া আছে কত 3:2:1। তাহলে দৈর্ঘ্য 3, প্রস্থ কত 2, আর হলো উচ্চতা দেওয়া আছে কত, উচ্চতা দেওয়া আছে 1, এটা দেওয়া আছে। আর দেওয়া আছে সমকোণী চৌপলটির আয়তন কত দেওয়া আছে 384 ঘন সেমি। এবার আমাদের এখান থেকে কি বের করতে হবে, এখান থেকে আমাদের বের করতে হবে যে দৈর্ঘ্য কত আছে, প্রস্থ কত আছে, উচ্চতা কত আছে। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বের করে সেটা দিয়ে আমরা তার সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করব। তাহলে আমরা চলো এবার অঙ্কের দিকে এগোই। তাহলে চলো আমরা লিখি যে বক্সটির দৈর্ঘ্য ইস্টু প্রস্থ ইস্টু উচ্চতা কত দেওয়া আছে বইয়ে তোমরা দেখো 3:2:1। এখানে আমরা লিখে দিই 3:2:1, তাই তো। এবার এখান থেকে আমরা তাহলে দৈর্ঘ্যটা কত 3 হবে, তাহলে লিখে নিচ্ছি যে বক্সটির দৈর্ঘ্য কত হবে 3, আর x নিয়ে নিই একটা ধ্রুবক, ঠিক আছে। তাহলে বক্সটির প্রস্থ কত হবে, প্রস্থ হবে 2x, আর উচ্চতা কত হবে, উচ্চতা হবে x। তাহলে এতটুকু বোঝা গেল, মানে 1x হবে, 1x মানে xই। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেলাম। এবার দেখো কি দেওয়া আছে, এটার আয়তন দেওয়া আছে, সমকোণী চৌবলটার আয়তন দেওয়া আছে। তাহলে আমরা কি লিখব, প্রশ্নানুসারে কি লিখতে পারি যে আয়তন কত আছে 384 আয়তন 384। এবার এই আয়তনটা কার সমান সমান হবে, তাহলে আমাদের সমকোণী চৌবলের আয়তনের সূত্রটা কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এতটুকু বোঝা গেল। দেখো এই পাশে যা থাকবে 384, এটা যা থাকবে তার এই পাশে সমান বসাতে হবে। তাহলে সমানটা কি, এটা সমান হলো দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা সমান সমান আয়তন। তাহলে এবার আমরা এটার মানটাকে বসিয়ে দেবো। দৈর্ঘ্য কত আছে 3x ইন্টু প্রস্থ কত আছে 2x ইন্টু x ইকুয়াল টু 384। এবার তোমরা দেখো যে এটাকে যদি আমি গুণ করি কত হবে, 3 দোকানে 6, আর এটা 1 আছে, 1 অক্ষে 1, তাহলে 6 অক্ষে 6 ইন্টু একটা x, দুটো x, তিনটা x। এই তিনটে x যদি আমরা গুণ করি তাহলে কি করবো, x³ ইন্টু 384। তাহলে এই পাশে এটা আছে। এবার আমি এটাকে ফিক্স রাখি আর 6টাকে যদি আমি এই পাশে নিয়ে যাই সমান সমানের এই পাশে, তাহলে কি হবে তোমরাই বলো। আশা করি তোমরা জানো এটা 384/6 ভাগ হবে 6 দিয়ে ভাগ হবে। তাহলে এটাকে যদি আমি আবার কাটি 6 দিয়ে, তাহলে কি হবে, কাটি মানে ভাগ করি, যদি ভাগ করি 384 কে যদি আমি 6 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, 6 6 36, 2 আর কত হবে 4 নামলে কত হবে 4 6 24। তাহলে এটা দিয়ে আমি যদি কাটি তাহলে কত পাবো 64 পাবো। এতটুকু বোঝা গেল আশা করি। 6 দিয়ে যদি আমি 384 কে কাটি তাহলে 64 পাবো। তাহলে এবার আমি সমান সমান লিখি x³ ইকুয়াল টু 64। এবার এই যে x³ আছে, এবার কিউবটাকে যদি আমি সমান সমানের এই পাশে নিয়ে যাই তাহলে কি হবে, কিউবটাকে যদি আমি সমান সমানের এই পাশে নিয়ে যাই তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 64 রুটের মাথায় কিউব হবে। তো এবার তোমরা দেখো 64 কার কিউব, তো আশা করি তোমরা সবাই জানোই 64 হচ্ছে 4 এর কিউব। 4 এর কিউব বলতে 4কে আমরা 3 বার যদি গুণ করি
তাহলে আমাদের 64 আসবে। তোমরা দেখো 4 4 কত 16, এটাকে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 4 6 24, 24-এর 4 হাতে থাকে 2, 4 অক্ষে 4 2 6, তাহলে কত 64 বেরোলো। তাহলে এটা কত 4 এর কিউব, তাহলে এটাকে আমরা লিখতে পারি x সমান সমান 4। তাহলে এই যে রুট আর কিউবটা উঠে গেল মানে কত 4। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তাহলে x এর মান কত বেরোলো 4 বেরোলো। তাহলে x এর মান যদি 4 বেরোয়, এবার আমাদের দেখো বক্সটির দৈর্ঘ্য কত আছে 3x, প্রস্থ কত আছে 2x, উচ্চতা কত আছে 1x। তাহলে এই যে এগুলোর সাথে আমরা এই যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সাথে আমরা এই 4টাকে গুণ করে দেবো, তাহলে আমাদের অ্যাকচুয়াল যে বক্সটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেটা বেরিয়ে আসবে। তাহলে এই পাশে মুছে দিচ্ছি আমি। তাহলে বক্সটির দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হবে 3x সমান সমান কত 3 × 4 সমান সমান 12 সেমি, তাই তো। তাহলে প্রস্থ কত হবে তোমরা বলো, প্রস্থ হবে কত, এখানে কত আছে 2x, তাহলে এখানে আমরা লিখলাম 2x সমান সমান কত দেবো 2 × 4 সমান সমান কত 8 সেমি, তাই তো। এককগুলো অবশ্যই লিখবে। আর হলো উচ্চতা, উচ্চতা কত হবে, উচ্চতা কত হবে, উচ্চতা আছে x সমান সমান আমরা কত দেবো 4, তাহলে উচ্চতা কত হবে 4 সেমি। আশা করি এই যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেলাম। এগুলো তো অনুপাতে ছিল 3:2:1। এবার অ্যাকচুয়াল যেটা দৈর্ঘ্য আসবে সেটা হলো 12 সেমি। প্রস্থ কত আসবে, প্রস্থ আসবে 8 সেমি, আর উচ্চতা কত আসবে 4 সেমি, এটা আসছে। এবার তোমরা বইয়ে দেখো, বইয়ে কি বের করতে বলেছে, বইয়ে বের করতে বলেছে যে বক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল। এবার এই জায়গাটা আমাদের বের করেছে যে বক্সটির সমগ্রতলের ক্ষেত্রফলটা কত হবে, ঠিক আছে। তাহলে বক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল তোমরা জানো 2 × দৈর্ঘ্য × প্রস্থ, দৈর্ঘ্য × প্রস্থ প্লাস প্রস্থ × উচ্চতা। তোমরা লেখো প্রস্থ × উচ্চতা প্লাস দৈর্ঘ্য × উচ্চতা, দৈর্ঘ্য × উচ্চতা। এটা হলো আমাদের বক্সটির সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রটা। তাহলে এবার আমরা কি করবো, এখানে মানটা বসিয়ে দেবো। মানটা যদি বসাই তাহলে কি হবে, দৈর্ঘ্য কত আছে 12 সেমি, 12 দিয়ে দিলাম। প্রস্থ কত আছে 8 × 8 প্লাস এই যে প্লাসের জন্য প্লাস বসালাম। প্রস্থ কত আছে, প্রস্থ আছে 8, উচ্চতা কত আছে ইন্টু দিয়ে দিলাম 4। এবার প্লাস এই যে প্লাসের জন্য প্লাস বসালাম। এই দৈর্ঘ্য আছে হলো 12 দিয়ে দিলাম, আর উচ্চতা কত আছে 4 দিয়ে দিলাম। এবার এটাকে আমরা গুণ করব, গুণ করে এটাকে গুণ করব, এটাকে গুণ করব, এটাকে গুণ করব, তারপরে 3টা যোগ করে 2 এর সাথে গুণ করলে যেটা আসবে সেটাই হলো সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে এটাকে যদি আমি গুণ করি কত আসবে তোমরা একবার দেখো, 8 বারং কত 96, 4 কত 32, আর কত 4 বারং 48, তাই তো। তাহলে এই যে 96, 32 আর 48, এই তিনটাকে যদি আমি গুণ করি কত আসবে, আমি রাফি করে দিচ্ছি। 96, 32 আর 48কে যদি আমি গুণ করি তাহলে সরি যোগ করি তাহলে কত আসবে, 96, 32 আর 48কে যদি যোগ করি কত আসবে, 6 2 8, 8 আর 16, 16 6 হাতে 1 9, হাতের 1 আসলে 10, আর হলো 17 মানে 176, মানে এটা যোগ করে এলো 176। এবার তোমরা দেখো 2কে যদি আমি 176 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 176 × 2, 6 দোকানে 12, 12 2 হাতে থাকে 1, 7 দোকানে 14, 1 15, 15 5 হাতে 1, 2 অক্ষে 2 হাতে 3, মানে 356। এটা হলো বর্গ সেমি। তো এটা সবসময় বর্গ সেমিতেই হবে। তো এটাই আমাদের উত্তর। তাহলে উত্তরটা লিখবে যে বক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল 356 বর্গ সেমি। তাহলে উত্তরটা তোমরা লেখো যে বক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল 356 বর্গ সেমি। তাহলে আশা করি 11 নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে তোমরা এটাকে করে নাও অঙ্কটাকে। তাহলে চলো এবার আমরা 12 নম্বরটা দেখি। 12 দাগের অঙ্কতে দেখো কি বলছে, যে একটি চা এর বক্সের ভিতরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 7.5 ডেসিমি, 6 ডেসিমি এবং 4.5 ডেসিমি। তাহলে চা ভর্তি বক্সটির ওজন হলো
52 কিগ্রা 350 গ্রাম, কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন 3.75 কিগ্রা হলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে তা হিসাব করি। তাহলে চলো অঙ্কটা করি। দেখো কি বলেছে, যে একটা বক্সের যার দৈর্ঘ্য দেওয়া আছে 7.5, দৈর্ঘ্য এটা 7.5, প্রস্থ দেওয়া আছে, প্রস্থ কোনটা দেওয়া আছে, এটা 6, আর হচ্ছে উচ্চতা দেওয়া আছে, উচ্চতা কোনটা 5.4। ঠিক আছে, এটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। এবার বলেছে দেখো কি, যে চা ভর্তি বক্সটার ওজন হচ্ছে এটা, চা ভর্তি বক্সটার ওজন হচ্ছে এটা, চা ভর্তি বক্সটার ওজন হচ্ছে 52.350 কিগ্রা। আর শুধু বক্সের ওজন হচ্ছে এটা। তাহলে এবার কি জানতে চেয়েছে, যে 1 ঘন ডেসিমিটারের চায়ের ওজন কত হবে। তাহলে আমাদের সবার প্রথমে কি বের করতে হবে, যে এটার আয়তনটা কত আছে, আয়তন। চলো তাহলে এটার আয়তনটা বের করে নেই। তাহলে চলো লিখি যে বক্সটির দৈর্ঘ্য কত দেওয়া আছে, 7.5 ডেসিমিটার, তাই তো। দৈর্ঘ্য, প্রস্থ কত দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে 6 ডেসিমিটার, তাই তো। আর হলো উচ্চতা কত দেওয়া আছে, বক্সটার উচ্চতা হচ্ছে 5.4 ডেসিমিটার। তাহলে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে মানে কি, সেটা একটা সমকোণী চৌকোর বক্স। তাহলে লেখো যে বক্সটির আয়তন কত হবে, বক্সটির আয়তন। তোমরা বলো আয়তন, সমগ্রী চৌকোলের আয়তনের সূত্র কি, সমকোণী চৌকোলের আয়তনের সূত্র কি, আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে লেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে আমাদের এখানে দৈর্ঘ্য কত আছে 7.5, প্রস্থ কত আছে 6, আর উচ্চতা কত আছে 4.5 ঘন ডেসিমি, তাই তো। এটার এককটা আমরা লিখে দিলাম। এবার তোমরা দেখো এটাকে গুণ করো, এটাকে গুণ করলে কত আসবে। তাহলে চলো এটাকে আমরা একটু রাফে গুণ করে নিই। তাহলে আমরা সর্বপ্রথমে করছি হলো 75.5, 7.5 হলো 5.4। তাহলে এটা কত হবে, 4 5 20, 20 শূন্য হাতে থাকে 2, আর হচ্ছে 4 7 28 হবে 300, 5 5 25, 25 5 হাতে থাকে কত, হাতে থাকে 2, আর হলো 5 7 35, 36 37। তাহলে এটা কত হবে 0 5 7 3 10 শূন্য হাতে 1, এটা কত হবে 1। এবার এটার সাথে আবার কত গুণ করব, এই যে এখানে দু ঘর পরে শূন্য, এটা শূন্য হবে। এবার এখানে আবার এটার সাথে কত গুণ করব, 6 গুণ করব। তাহলে 6 গুণ করলে কত হবে, 6 0 0, 5 6 30, 30 শূন্য হাতে থাকে হচ্ছে 3, 6 0, তাহলে 3 হবে এখানে, আর হলো 4 6 24, আর এখানে কত দশমিক, কত 2 ঘর পরে আছে, 2টা দিয়ে দিলাম। তাহলে উত্তর হবে 243, তাই তো। গুণ করার পরে আমাদের কত বেরোলো, 243 ঘন ডেসিমি। তোমরা গুণটা করবে একা একা, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের এখানে কি আয়তনটা বেরিয়ে গেল হচ্ছে 243 ঘন ডেসিমিটার। এবার আমরা বের করব, দেখো যে এখানে চা ভর্তি মানে এই যে বক্সটা, এই বক্সটাতে চা ভর্তি সহ কার্টুনের ওজন, মানে বক্সটার ওজন দেওয়া আছে 52.350 কিগ্রা, আর শুধু বক্সটার ওজন দেওয়া আছে 3.75 কিগ্রা, তাই তো। এটা যদি হয়, তাহলে আমরা যদি শুধু চায়ের ওজনটা বের করতে যাই, তাহলে কি করতে হবে। তাহলে আমরা যদি এখানে লিখি যে শুধু চায়ের ওজনটা যদি আমরা বের করতে চাই, তাহলে কি হবে, তাহলে আমাদের কি এটা থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করে দিই, 52.300 মাইনাস 3.75, ঠিক আছে। তাহলে এটা কি হবে, কিগ্রা। এবার এটা থেকে যদি আমরা এটা বিয়োগ করি, তাহলে তোমরা দেখো বিয়োগটা করলে কত আসবে, 48.6 কিগ্রা, তাই তো। তাহলে শুধুমাত্র চায়ের ওজন কত আসলো, 48.6 কিগ্রা। এবার তোমরা দেখো যে
বাক্সটির আয়তন কত আছে 243 ঘন সেমি, মানে এই যে আয়তন, আয়তন মানে কি এই যে ভেতরের অংশটাকে আমরা কি বলি আয়তন, এই যে আয়তন। তাহলে ভেতরের অংশটাতে চা কতটুকু ধরে, চা ধরে 48.6 কিগ্রা, কারণ আমরা কি শুধু চা ভর্তি বক্স আর বক্সের ওজনটাকে বাদ দিয়ে দিয়েছি, বাদ দিয়ে আমাদের শুধু চায়ের ওজনটা আসছে কত 48.6 কিগ্রা, মানে এই যে আয়তন, তার মানে বলতে চাইছে যে এই বক্সের ভিতরে 48.6 কিগ্রা চা ধরে। তাহলে এবার আমরা লিখতে পারি এটাকে যে এত ঘন ডেসিমিটারে চায়ের ওজন 48 কিগ্রা, তাহলে লিখে ফেলে এইভাবে, তাহলে 243 ঘন ডেসি মিটারে চায়ের ওজন কত হবে 48.6 কিগ্রা, তাই তো? এটা বলেছে। এবার যদি বলি যে 1 ঘন ডেসিমিটারে চায়ের ওজন কত হবে, তাহলে এটা কি হবে আমার নিচে এটা ভাগ হয়ে যাবে, তাহলে 48.6 বাই 243, তাই তো? এবার দেখো এটা কিসে আছে, এটা কিগ্রাতে আছে। এটা যদি কিগ্রা থেকে মানে কিলোগ্রাম থেকে যদি আমরা গ্রামে যাই তাহলে কি হবে 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমরা উপরে 1000 দিয়ে গুণ করে দিলাম। আর এখানে কত আছে পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে যদি তুলে দিয়ে যাবি তাহলে কি হবে নিচে কত হবে 10, তাহলে এটা কিগ্রাটা কিসে হবে গ্রামে। এখানে তোমরা দেখো এককটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে, 1000 দিয়ে গুণ করার জন্য এককটা চেঞ্জ হয়ে গেল। এবার এটা যদি কাটাকাটি করি তাহলে কি হবে, এটা শূন্য আর এটা শূন্য কেটে দিলাম, তাই তো? এবার তোমরা দেখো 243কে যদি আমি 2 দিয়ে গুণ করি, 243কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে 3 দোকানে 6, 4 দোকানে 8 আর 2 দোকানে 4, মানে এই যে 243কে যদি আমি কাটি 2 দিয়ে তাহলে কত হবে এখানে 2 × 100, তাহলে সমান সমান কত হবে 200 গ্রাম। এটাই আমাদের অ্যান্সার। দেখো বইয়ে কি জানতে চেয়েছে তোমরা একবার উত্তরটা দেখো, যে 1 ঘন ডেসিমিটারে চায়ের ওজন কত হবে তা হিসাব করি। এই দেখো 1 ঘন ডেসিমিটারে চায়ের ওজন 200 গ্রাম, এটাই আমাদের উত্তর। তাহলে উত্তরটা তোমরা লিখে ফেলো ঝটপট। উত্তর 1 ঘন ডেসিমিটারে চায়ের ওজন হবে 200 গ্রাম। তাহলে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝেছো। তাহলে যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে তোমরা জানাবে আমাকে, তাহলে এই অঙ্কটা তোমরা করে নাও। তাহলে এবার 13 নম্বর অঙ্কটা দেখি। 13 দাগের প্রশ্নটা দেখো কি বলছে, একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য x সেমি, বেধ 1 মিলিমিটার ও প্লেটটির ওজন 4725 গ্রাম হলে যদি 1 ঘন সেমি পিতলের ওজন 8.4 গ্রাম হয় তাহলে x এর মান কত হবে তা নির্ণয় করি। তো তোমরা সবার প্রথমে এখানে একটা জিনিস বলেছে যে বর্গাকার ভূমি বিশিষ্ট, তো তোমরা বর্গাকার ভূমি বিশিষ্টর ওখানে দাগ দেবে। আর বর্গাকার ভূমি বিশিষ্ট মানে তোমরা যে জানবে যে বর্গাকার শব্দের অর্থটা কি। বর্গাকার শব্দের অর্থ হলো, বর্গাকার শব্দের অর্থ হলো যার দৈর্ঘ্য সমান প্রস্থ, যার দৈর্ঘ্য প্রস্থ সমান হবে সেটাই হলো একটা বর্গাকার ভূমি বিশিষ্ট প্লেট। ঠিক আছে, যদি বলি যে বর্গাকার ভূমি বিশিষ্ট শব্দের অর্থটা কি, অর্থটা হলো এখানে দৈর্ঘ্য আর প্রস্থ সমান হবে। তাহলে তোমরা দেখো এখানে আমাকে দৈর্ঘ্যটা বলে দিয়েছে, তাহলে তোমরা প্রশ্নে দেখো প্লেটটির দৈর্ঘ্য বলে দিয়েছে, তাহলে আমরা লিখি যে প্লেটটির দৈর্ঘ্য x সেমি, তাই তো, x সেমি। বর্গাকার যেহেতু বলেছে তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ সমান হবে, তাহলে প্রস্থ কত হবে তোমরা বলো, প্রস্থও তাহলে x সেমি হবে, তাই তো। এখানে তো আমি বলে দিলাম না বর্গাকার শব্দের অর্থটা হলো যার দৈর্ঘ্য আর প্রস্থ সমান। এবার দেখো কি বলেছে যে বেধ 1 মিলিমিটার, বেধ মানে কি, বেধ মানে হচ্ছে উচ্চতা। তোমরা কিন্তু এখানে লিখবে বেধই লিখবে, উচ্চতা হচ্ছে কত দিয়েছে 1 মিলিমিটার, তাই তো, মিলিমিটার।
তাহলে উচ্চতা দিয়েছে 1 মিলিমিটার। এবার উচ্চতাকে যদি আমি মিলিমিটার থেকে সেন্টিমিটারে নিয়ে আসি তাহলে কি করতে হবে, 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা কিসে চলে এলো, সেন্টিমিটার। তোমরা তো পড়েছোই হয়তো কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসি, সেমি, মিলি। তো মিলি থেকে যদি আমি সেন্টিমিটারে নিয়ে আসি, সামনের দিকে যদি আসি এগোই, তাহলে কি হবে, 10 দিয়ে ভাগ হবে। তাহলে এটাকে আমরা সেম 10 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এটা আমার কি বেরোলো, দৈর্ঘ্য বেরিয়ে গেল, প্রস্থ বেরিয়ে গেল, উচ্চতা বেরিয়ে গেল। এবার আমাকে দেখো কি বের করতে বলেছে, যে প্লেটটির আয়তনটা আগে বের করে নিই, কারণ এখানে প্লেটটির ওজন দেওয়া আছে। তো আমরা আগে প্লেটটির আয়তনটা বের করে নিই। তো প্লেটটির আয়তন, প্লেটটির আয়তন কত হবে, যেহেতু দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, তাহলে নিশ্চয়ই এটা বর্গাকার প্লেট হবে না, তাহলে এটা সমকোণী চৌপলের সূত্রটা যাবে। তো সমকোণী চৌপলের আয়তনের সূত্রটা কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হয় তাহলে দৈর্ঘ্য কত এক্স, প্রস্থ কত এক্স, উচ্চতা কত 1/10। তাহলে এটা গুণ করলে কত হবে, x²/10। এটা কত হবে, ঘন সেমি। আশা করি এতটুকু বোঝা গেল, আয়তনটা আমাদের বেরিয়ে গেল। তোমরা ওই জায়গাটা দেখবে যে দেখো লেখা আছে 1 ঘন সেমি পিতলের ওজন 8.4 গ্রাম। 1 ঘন সেমি যদি পিতলের ওজন 8.4 গ্রাম হয়, তাহলে পুরো প্লেটটার ওজন কত হবে, পুরো প্লেটটা মানে হচ্ছে তার আয়তনটা, পুরো প্লেটটা মানে আয়তনটা। তাহলে আয়তনের ওজনটা আমরা বের করে নিই। তাহলে তোমরা লেখো যে 1 ঘন সেমি পিতলের ওজন কত, 8.4 গ্রাম, 8.4 গ্রাম, তাই তো। এবার আমার কি পুরো প্লেটটার ওজন লাগবে, পুরো প্লেটটা, পুরোটা কি, এই যে এটা আয়তনটা বের করলাম, কারণ কি আয়তনটা মানে হলো পুরো প্লেটটার ওজন। তাহলে পুরো প্লেটটার ওজন কত হবে, x²/10 ঘন সেমি পিতলের ওজন হবে কত, তাহলে এটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, 8.4 ইন্টু x²/10 গ্রাম। তাহলে আমার কি পুরো প্লেটটার ওজন বেরিয়ে গেল। তাহলে তোমরা এখানে দেখো, এখানে প্লেটটির ওজন বলে দিয়েছে 4725, তাই তো। তাহলে আমরা এখানে প্রশ্নানুসারে লিখি, এখানে যদি আমি লিখি প্রশ্নানুসারে লিখলে কি হবে, প্লেটটির ওজন বলে দিয়েছে, এই যে এটা তো পুরো প্লেটটিরই ওজন না, যদি 1 ঘন সেমি পিতলের ওজন এত গ্রাম হয়, তাহলে পুরো প্লেটটার ওজন কত হবে, এত গ্রাম। তাহলে পুরো প্লেটটার ওজন আমরা প্রশ্নানুসারে লিখতে পারি 4725। আর এই পাশে তাহলে কি লিখবো, এটার সমান কোনটা, এটা, তাহলে আমরা এই পাশে কি লিখবো, এটা 8.4 ইন্টু x²/10, তাই তো। আশা করি এই প্রশ্নানুসারে বোঝা গেল। তাহলে চলো এখান থেকে আমরা x এর মানটা বের করে নিই। তাহলে এখানে কত আছে, x² আমি লিখে দিলাম। এই পাশে দেখো কি, এই পাশেরটাও আমি লিখে দিই, 4725 লিখে দিলাম। এবার দেখো 8.4 এটা কিসে আছে, গুণে আছে, গুণে থাকলে এটা কি হবে, ভাগে চলে যাবে। তাহলে কত হবে 8.4, আর এই যে 10টা কি আছে, ভাগে আছে, তাহলে এটা কি চলে যাবে, এটা গুণের দিকে হবে, তাই তো। এবার এই যে 84 পয়েন্ট যদি একটা তুলে দিই তাহলে কত হবে, একটা শূন্য হবে, তাহলে এই তো এখানে একটা শূন্য দিয়ে দিলাম। আশা করি এই জায়গাটা বোঝা গেল। 4725 আমরা যা আছে তাই নামালাম, 8.4টাকে আমরা গুণে আছে তাই আমরা সমান সমানের এই পাশে চলে গেলে ভাগ হবে, আর এই যে 10 আছে 10টাকে আমরা সমান সমানের এই পাশে নিয়ে গেলে গুণ হবে, আর যে পয়েন্টটা তুলে দিলাম পয়েন্টের জন্য কোনটা একটা শূন্য হবে। আশা করি এতটুকু বোঝা গেল। চলো তাহলে এবার আমরা কাটাকাটিটাকে করি। এটাকে যদি আমি 4 দিয়ে কাটি কত হবে, 4×25 100, তাই তো। আর এটাকে যদি আমি 4 দিয়ে কাটি, 4 দোকানে 8, আর হচ্ছে 4 অক্ষে 4, এটা কত হবে, 21 হবে। তাহলে এতটুকু বোঝা গেল। এইবার দেখো যদি আমি 21 দিয়ে এটাকে ভাগ করি তাহলে কত আসবে, চলো রাফে ভাগটা করে নিই। 21 ভাগ 4725 যদি এটা করি তাহলে কত হবে, 21 দোকানে কত হবে, 21 দোকানে 42, আর এটা হবে 42, এটা হবে 5 আর 2, আবার কত হবে 21 দোকানে 42 থেকে এটা কত 0 10, আর এটা কত হবে, এখান থেকে কত নামবে 5 নেমে গেল। তাহলে 5×21 105, তাহলে এটা কাটাকাটি করলে হবে কত, এটা কাটাকাটি করলে হবে 225।
তাহলে এই একুশটা কেটে দিলাম, আর এটা কাটলে কত হবে 225। তাহলে বোঝা গেল। তাহলে এক্স স্কোয়ারটা কত বেরোলো, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 225 ইন্টু 25, তাই তো? এতটুকু বেরোলো। তাহলে এই পাশটা আমি মুছে দিচ্ছি, এই পাশে করছি। এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 225 ইন্টু 25। এবার দেখো এই এক্স স্কোয়ার, এই যে স্কোয়ারটাকে যদি আমি সমান সমানের এই পাশে নিয়ে যাই তাহলে কি হবে, রুট হবে 225 ইন্টু 25। তাহলে তোমরা বলো এই যে 225 মানে 225 কার স্কোয়ার, 225 কার স্কোয়ার? তোমরা জানবে যে 15 ইন্টু 15 করলে 225 হবে, 225 হবে। তোমরা করে দেখো একটু রাফে, ঠিক আছে? তো এটা আমি বসিয়ে দিলাম 15 স্কোয়ার, আর এটা তো বলতে হবে না কত, এটা কত আছে 25 আছে, 25 তো তোমরা সবাই জানো, 25 হচ্ছে 5 স্কোয়ার। তাহলে আমার এখানে কি হবে, স্কোয়ার আর রুট উঠে যাবে, এখানেও স্কোয়ার রুট উঠে যাবে, তাহলে স্কোয়ার রুট উঠে গেলে কত থাকবে 15 ইন্টু 5, তাই তো? তাহলে এখান থেকে x সমান সমান কত হবে 75 সেমি। তাহলে বেরিয়ে গেল যে প্লেটটির দৈর্ঘ্য কত x সেমি। আমাদের কত x এর মান বের করতে বলেছে, তাহলে লেখো উত্তরটা দেখে নাও একবার। উত্তরটা হবে x এর মান 75 সেমি। আশা করি অঙ্কটা বোঝা গেল। তো তোমরা এই অঙ্কটা করে নাও, যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবে, তাহলে আমরা পরের অঙ্ক দিয়ে এগিয়ে যাই। তাহলে এবার আমরা করব 14 নম্বর অঙ্কটা। 14 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, চাঁদমারি রাস্তাটির উঁচু করতে হবে, ওই রাস্তার দুপাশে 30টি সমান গভীর ও সমান মাপের আয়তঘনকার গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তাটি উঁচু করা হয়েছে। প্রতিটি গর্তের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 14 মিটার এবং 8 মিটার, এবং রাস্তাটি তৈরি করতে মোট 2520 ঘনমিটার মাটি লেগেছে। তবে প্রতিটি গর্তের উচ্চতা কত? তাহলে এখানে যে বলেছে এই যে একটা রাস্তা, এই একটা রাস্তা বানিয়েছে, ঠিক আছে? রাস্তার দুপাশ থেকে এরকম 30টা গর্ত করেছে, এরকম করে দুপাশ থেকে 30টা গর্ত করেছে, ঠিক আছে? কত কত গর্ত করেছে, মোট 30টা গর্ত করেছে। এবার বলেছে যে এবার কিন্তু সেই গর্তগুলো কি আয়তঘনকার, আয়তঘনকার মানে কি সমকোণী চৌপট, ঠিক আছে? তাহলে এটা দৈর্ঘ্য বলেছে হলো দৈর্ঘ্য, এই যে এটা যদি হয় সমকোণী চৌপট এরকম গর্ত করেছে, তার দৈর্ঘ্য হলো 14 আর প্রস্থ হচ্ছে 8। এবার বের করতে বলেছে কি যে প্রতিটি গর্তে গভীরতা কত, গভীরতা মানে কি ডিপ, এই যে এটা হলো গভীরতা, গভীরতা মানে কি এটা উচ্চতা। তাহলে উচ্চতা যেহেতু বলে দেয়নি, তাহলে আমরা এখানে উচ্চতাটাকে কি ধরবো x মিটার, উচ্চতাটা বের করতে হবে আমাদের, তাই তো? উচ্চতাটা বের করতে হবে, আশা করি এটা বুঝেছো। এবার এই যে 30টা যে গর্ত করেছে, এই যে এখানে 30টা গর্ত করেছে দুই পাশে, তো 30টা গর্ত থেকে মোট যে মাটি লেগেছে, মাটি বেরিয়েছে, 30টা গর্ত থেকে মোট যে মাটি বেরিয়েছে সেটা হলো 2520 ঘনমিটার, এতগুলো মাটি বেরিয়েছে, ঠিক আছে? রাস্তাটি উঁচু করতে এতগুলো মাটি বেরিয়েছে। তাহলে আমাদের এখান থেকে উচ্চতাটা বের করতে হবে। তাহলে চলো অঙ্কটা করে ফেলি ঝটপট। তাহলে লিখি যে গর্তটির দৈর্ঘ্য, গর্তটির দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হবে 14 মিটার, তাই তো? প্রস্থ কত হবে, প্রস্থ হবে 8 মিটার, তাই তো? আর হলো উচ্চতার কত হবে, উচ্চতা আমরা জানি না, তাহলে মনে করি উচ্চতা, এখানে লিখি মনে করি উচ্চতা কত হবে, উচ্চতাটাকে আমরা ধরে নিয়েছি x মিটার। আশা করি এতটুকু বোঝা গেল। এবার আমরা বের করবো যে 30টা রাস্তার দুপাশ থেকে 30টা গর্ত করেছে, 30টা গর্তে থেকে মাটি বেরিয়েছে হলো 2520 ঘনমিটার মাটি বেরিয়েছে। তাহলে মোট 30টি গর্ত থেকে মোট মাটি কতটা বেরিয়েছে, এতটা বেরিয়েছে। তাহলে এবার আমরা সুতরাং দিয়ে লিখি যে 30টি গর্ত থেকে মোট মাটি বেরিয়েছে
মোট মাটি বেরিয়েছে 30টি গর্ত থেকে মোট মাটি বেরিয়েছে 2520 ঘন মিটার। এতগুলো মাটি বেরিয়েছে। তোমরা এখানে দেখো এই যে গর্ত এরকম কটা গর্ত করেছে, 30টা গর্ত করেছে, তাহলে 30টা গর্ত থেকে মোট মাটি কত বেরিয়েছে 2520 ঘন মিটার। এটা আমাদের কি, এটা আমাদের আয়তনের সূত্র, সমকোণী চৌকোলের আয়তন। ঠিক আছে, ঘন যেখানেই থাকবে তোমরা লক্ষ্য করবে যে সেটা আমাদের আয়তনের সূত্র হবে। প্রশ্নানুসারে তোমরা এবার লেখো যে প্রশ্নানুসারে, ঠিক আছে, প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি, এই পাশে লিখি যে 2520 সমান সমান কি, এটার আয়তনের সূত্র কি হবে, সমকোণী চৌকোলের আয়তনের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এবার দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, কিন্তু গর্ত কতটা করেছে, 30টি গর্ত থেকে মোট এতগুলো মাটি বেরিয়েছে, তাহলে আমরা 30 দিয়ে এটাকে গুণ করব। আশা করি এই জায়গাটা বোঝা গেল। তাহলে এখানে আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার মানগুলো বসিয়ে দিই। দৈর্ঘ্য কত আছে 14 ইন্টু কত আছে, এটা কত আছে 8 ইন্টু কত আছে x সমান সমান কত 2520। তাহলে এখান থেকে যদি আমরা x এর মানটা বের করি, আর এগুলো যদি গুণ আছে সবগুলো, যদি আমরা x এর মানটা বের করি তাহলে এখানে কি লিখবো x, আর বাকি সবগুলো কোথায় চলে যাবে, নিচে চলে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে 2520 ডিভাইডেড বাই 30 ইন্টু 14 ইন্টু 8। যদি আমরা এটাকে করি তাহলে এখান থেকে আমরা এবার কাটাকাটি করব, কাটাকাটি করে x এর মানটাকে বের করব। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কি আসবে, দেখো এই শূন্য আর এই শূন্য আমরা কেটে দেবো। ঠিক আছে, এবার আমি যদি এটাকে 7 দিয়ে কাটি, 7 দোকানে কত 14, এটাকে যদি আমি 7 দিয়ে কাটি কত হবে 3 7 21, আর পরে কি থাকবে এটা 4, তাহলে কি হবে 6 7 42। ঠিক আছে, এবার যদি আমি এটাকে 3 দিয়ে কাটি, 3 অক্ষে 3, 3 12 36, তাই তো। এবার এই যে 12টাকে যদি আমি 2 দিয়ে কাটি তাহলে কি কত হবে, এটা 6, এটা 2 অক্ষে 2, এটাকে যদি আমি আবার 2 দিয়ে কাটি এটা কত হবে 3, এটা কত হবে 4। তাহলে এবার আমাদের x সমান সমান কত বেরোলো 3/4, এটা বেরোলো x সমান সমান। ঠিক আছে, এটা আমাদের কি এসে আছে, এটা আমাদের কিসে বেরোলো, মিটারে বেরোলো, মিটার। তাহলে 3/4 এটা আমাদের মিটারে বেরোলো। এটাকে যদি মিটারটাকে আমি সেন্টিমিটারে নিয়ে যাই তাহলে কত করতে হবে, মিটারটাকে যদি আমি সেন্টিমিটারে নিয়ে যাই তাহলে এটাকে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 100 দিয়ে যদি আমি গুণ করি তাহলে এটা কত হলো সেন্টিমিটারে হলো, সেমিতে হলো, তাই তো। এবার এটাকে যদি আমি 4টাকে কেটে দিই, 4 25 100, তাহলে এটা কত হবে 75 হবে, 75 সেমি, তাই তো। তাহলে এটাই আমাদের উত্তর, এক্সট্রা বেরিয়ে গেল। তাহলে গভীরতাটা আমরা পেয়ে গেলাম, তাই তো। তাহলে আমরা এখানে উত্তরটা লিখে দিই, উত্তর প্রতিটি গর্তের গভীরতা 75 সেমি। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে তোমরা কমেন্ট করে জানাবে। এবার তোমরা 15 দাগের অঙ্কটা দেখবে যে ঘনাকৃতি একটি সম্পূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জল পড়ে থাকে। তাহলে চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতি বালতিতে কত লিটার জল ধরবে তা হিসাব করি। তোমরা একটা জিনিস মনে রাখবে যে যদি কোনো অঙ্কতে লিটারের একক থাকে তাহলে সেখানে যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যাই থাকুক না কেন সেখানে আমরা ওই কি বলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার একককে আমরা ডেসিমিটারে পরিণত করব। ঠিক আছে, ঘন ডেসিমিটারে পরিণত করব। কারণ তোমরা দেখবে 1 লিটার সমান সমান 1 ঘন ডেসিমিটার। তাহলে কোনো অঙ্কে যদি লিটারে থাকে, যেমন জলের লিটারে আছে, তাহলে সেই ক্ষেত্রে যে আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যাই থাকুক না কেন সেখানে আমরা ওটাকে ঘন ডেসিমিটারে পরিণত করবো, মানে ডেসিমিটারে পরিণত করবো। ঠিক আছে, তো এটা তোমরা মনে রাখবে।
তাহলে চলো এবার আমরা অঙ্কে চলে যাই। বলছে যে চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার। তাহলে একটি ধার মানে বাহু, তাহলে এগুলো সব 1.2 মিটার, 1.2 মিটার, 1.2 মিটার, 1.2 মিটার, তাই তো? এগুলো সব 1.2 মিটার। তাহলে চলো অঙ্কটা শুরু করা যাক। চৌবাচ্চাটির প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য কত হবে? 1.2 মিটার দেওয়া আছে। তাহলে এবার মিটারটাকে আমরা কিসে পরিণত করবো? বলেছি যে লিটারে আছে, লিটার থাকলে যে কোনো জিনিসকে দৈর্ঘ্য প্রস্থকে আমরা ঘন ডেসিমিটারে পরিণত করবো। তো এটা তো আয়তন না, আমরা ডেসিমিটারে পরিণত করবো। ডেসিমিটারে পরিণত করলে আমাদের কি করতে হবে? 10 দিয়ে গুণ করতে হবে। কি করতে হবে? 10 দিয়ে গুণ করতে হবে। তোমরা দেখো ডেসিমিটার, তাই তো? তাহলে ডেসিমিটারকে যদি 10 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 12 ডেসিমিটার, তাই তো? তাহলে এটা আমাদের কত হবে? 12 ডেসিমিটার। 12 ডেসিমিটার। তাহলে এটার আমাদের বাহুটা কত বেরোলো? 12 ডেসিমিটার। কি বলে? এটা যদি আমাদের 12 ডেসিমিটার বেরোয় তাহলে আমাদের চৌবাচ্চাটির আয়তন কত হবে? চৌবাচ্চাটির আয়তন, তাহলে আয়তনের সূত্র কি? বাহু কিউব মানে এ কিউব, এ কিউব এটা এ। তাহলে 12 যদি আমরা কিউব করি, 12 কিউব কত হবে? 12 কিউব হবে 12 ইন্টু 12 ইন্টু 12। এটা যদি আমরা গুণ করি কত হবে? 12 ইন্টু 12 144। আর এটাকে যদি আমি 12 দিয়ে গুণ করি কত হবে? 4 12 48, 48-এর 8 হাতে থাকে 4, 4 12 48, 48 আর 4 যোগ করলে কত? 52, 52 2 হাতে থাকে 5, 12 আর 5 17। তাহলে হবে এটা 1728 ঘন ডেসিমিটার, তাই তো? তাহলে এই যে চৌবাচ্চাটা আছে, এই যে এটা যদি আমি চৌবাচ্চা দিই তার আয়তনটা আমার কত বেরোলো? এত। তাহলে এবার তোমরা দেখো কি বলেছে যে চৌবাচ্চা থেকে যদি আমি 64 বালতি জল তুলে নিই, চৌবাচ্চাটির 1/3 অংশ পড়ে থাকবে। তাহলে আমি এখানে একটা চৌবাচ্চা আগে এঁকে নিই বোঝার জন্য, ঠিক আছে? তাহলে এই যে চৌবাচ্চা মনে করো এটার যদি 64 বালতি আমি জল তুলে নিই, এখান থেকে যদি আমার 64 বালতি জল তুলে নিই তাহলে কি পড়ে থাকবে? 1/3 অংশ জল পড়ে থাকবে, তাই তো? এবার 1/3 অংশ মানে কি? এটা কি 3টে ভাগ তো নাকি? এই যে পুরোটা থেকে যাবে, এই যে জল চলে গেল, ঠিক আছে? এবার দেখো যদি 1/3 অংশ জল পড়ে থাকে তাহলে এই অংশটা কত? তাহলে তোমরা বলো এই অংশটা কত? তাহলে এটা কত হবে? 2/3 অংশ হবে। তোমরা বলো 64 বালতি জল তুলে নিলাম মানে কত ভাগ জল তুলে নিলাম? 64 বালতি জল তুলে নিলাম মানে 1 ভাগ যদি পড়ে থাকে 3 ভাগে, তাহলে আর কি 2 ভাগ জল নিয়ে নিলাম। 3 ভাগের মধ্যে 1 ভাগ জল যদি পড়ে থাকে আর বাকি কি আমরা 64 বালতি দিয়ে যদি তুলে নিই তাহলে এখানে কত? 2/3 ভাগ জল পড়ে থাকে। এবার আমরা এটাকে অঙ্কের ভাষায় লিখি। অঙ্কের ভাষায় কি লিখবো? যে এটাকে মুছে দিচ্ছি, 64 বালতি জল অর্থাৎ এর আয়তন হবে কত? 2/3 অংশ জল, তাই তো? এতটুকু বোঝা গেল। 64 বালতি মানে 2/3 অংশ। এই যে এইটুকু জল আমার বেরিয়েছে, তাই এটা কি করলাম? 2 ভাগ জল অংশ আমার বেরিয়ে গেছে। এইবার এটা কি? এই যে 1728 ঘন ডেসিমিটার, তাই তো? ঘন ডেসিমিটার যদি হয় তাহলে তোমরা এই জায়গাটা দেখো ভালো করে, এটা কি পুরোটা? তো এই যে পুরোটার এটা আয়তনটা বেরিয়েছে, পুরোটা কত? 1728, তাই তো? এবার আমাকে কি বের করতে হবে? শুধু এইটুকুতে কতটুকু জল বেরিয়ে গেছে, জলের যে লিটারটা আছে এখানে কত লিটার জল বেরিয়ে গেছে। তাহলে 64 বালতিতে কত লিটার জল বেরিয়েছে? 64 বালতি জলের অর্থাৎ আয়তন কত হবে? 1728 ইন্টু 2/3, এটাকে বলছি অংশ জল, তাই তো? এটা কি লিটারে আসবে একক? তাহলে এটা যদি লিটারে হয়, এটাকে যদি আমি 3 দিয়ে কাটি তাহলে কত হবে? আচ্ছা, এটাকে যদি আমি রাফে ভাগ করি তাহলে কি হবে? 1728 ভাগ 3, তাহলে কত হবে? 3 5 15, 15-র 5, এখানে কত থাকবে? 2, 3 7 21, এখানে কত থাকবে? 1, 3 6 18, তাই তো? তাহলে এতটুকু বোঝা গেল। তাহলে এটাকে যদি আমি 3 দিয়ে কাটি তাহলে কত বেরোবে? এটা
576। এবার 576কে যদি আমি 2 দিয়ে গুণ করি, 6 দোকানে 12, 12 2 হাতে থাকে 1, 7 দোকানে 14, একে 15, 5 হাতে থাকে 1, 5 দোকানে 10, একে 11, 11 লিটার। এটা কি হলো? এটা বেরোলো হলো লিটার। তাহলে এইটুকু অংশ, এই যে জল পূর্ণ 64 বালতির যে জলটা বেরোলো, এটা কত বেরোলো? এটা হলো 1152 লিটার, তাই তো? মানে পুরো জলটা, পুরোটাতে জল ছিল কত? 1728 লিটার। তার মধ্যে 64 বালতি তুলে নিয়েছে, মানে 1152 লিটার জল তুলে নিয়েছে। এবার দেখো প্রশ্নে কি বলতে চেয়েছে। প্রশ্নে দেখো তোমরা, বলেছে প্রতি বালতি জল কত লিটার হবে তা নির্ণয় করে, মানে এক বালতি জলে কত থাকবে সেটা নির্ণয় করতে হচ্ছে। এক বালতি জল কত লিটার হবে সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে এক বালতি জল কত লিটার হবে? 64 বালতি যদি এত লিটার হয়, তাহলে এক বালতি কি করবো? তাহলে এটা 1152কে 64 দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটাই উত্তর। তাহলে এক বালতিতে জল থাকবে কত? 1152 ভাগ 64। এবার 1152কে যদি আমি 64 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? আমরা একটা রাফে ভাগ করি। 1152কে 64 দিয়ে যদি ভাগ করি, 1152 ভাগ কত? 64, তাই তো? 64 অক্ষে 64, তাই তো? তাহলে 64 দিলাম। এখানে 5-এর থেকে 1 গেলে কত হবে? 1। 5-এর থেকে 4 গেলে কত হবে? 1। আর এখানে 11 থেকে 6 গেলে কত হবে? 5। এটা হবে 2। এবার 64কে যদি আমি 8 দিয়ে গুণ করি কত হবে? 4টা 32-এর 2, হাতে থাকে 3, 6টা 48, 51। মানে 64কে যদি আমি 8 দিয়ে গুণ করি তাহলে এটা কত হবে? 512। তার মানে 64কে যদি আমি 11 দিয়ে ভাগ করি তাহলে আমাদের উত্তর কত বেরোবে? 18 লিটার। এটা আমাদের উত্তর। মানে এক বালতিতে জল ধরবে 18 লিটার, মানে এক বালতিতে জল ধরবে 18 লিটার। তাহলে উত্তর লিখে ফেলো যে প্রতি বালতিতে 18 লিটার জল ধরবে। তাহলে উত্তরটা আমরা এখানে লিখে ফেলি। উত্তর প্রতি বালতিতে 18 লিটার জল ধরবে। তাহলে আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টে জানাবে। তো আজকে আমরা আমাদের 5টা অঙ্ক পড়ার কথা ছিল, আজকে 5টা অঙ্ক করে দিলাম। 11, 12, 13, 14, 15 এই 5টা অঙ্ক করে দিলাম। যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় বা কোথাও বুঝতে পারছো না তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমি এটাকে পরে আবার সলভ করে দেবো। তাহলে আজকের জন্য এখানেই টাটা, বাই বাই।